আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশ মজা জবের স্পেশাল আয়োজন, যেখানে আমরা 1000 প্রশ্ন সমাধান করছি। সে আয়োজনের আজকে সাধারণ জ্ঞানের সপ্তম ক্লাস, যেখানে আমরা 211 থেকে শুরু করে 245 পর্যন্ত প্রশ্নের সমাধান করব এবং প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ যা আমাদের দরকার সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে শুরু করে দেব ক্লাস। শুরুতেই আপনাদের সালামগুলো নিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চেয়েছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি শারীরিক এবং মানসিকভাবে বেশ ভালো আছি। তো আজকের ক্লাস শুরু করব। আপনারা যথারীতি আপনাদের যেটা কাজ, আমি গত ক্লাসেও বলেছি, আজকেও এটা বলি, যে আপনি প্রত্যেকটা ক্লাস, শুধু সাধারণ জ্ঞান নয়, প্রত্যেকটা ক্লাস শুরুর আগে 1 থেকে 35 পর্যন্ত নাম্বার সিরিয়াল লিখে নেবেন, 1 2 3 4 করে। এরপরে মানে আমাদের যদিও সিরিয়াল এরকম, মানে আমরা যেহেতু 1000টা প্রশ্নে যাব, কিন্তু আপনি যেহেতু এই একটা ক্লাসই এখন আপাতত করছেন, তো এই ক্লাসের 35টা প্রশ্ন, আমরা প্রত্যেকটা ক্লাসে 35টা করে প্রশ্ন রাখছি। তো এই 35টা প্রশ্নের মধ্যে কয়টি আপনি পেরেছেন, এটি ক্লাসের শেষের দিকে যখন ক্লাস শেষ করে দেব তখন আপনি জানাবেন যে নিজের থেকে আসলে কতগুলো প্রশ্ন পারলেন। দেখেন, প্রথম দিন আপনি যে হারে মানে উত্তর দিতে পেরেছেন, নিশ্চয়ই আস্তে আস্তে সেগুলো সংখ্যা বাড়ছে, কারণ এখন আমরা দেখছি যে ব্যাখ্যায় আমরা যেগুলো বলেছি সেখান থেকে প্রশ্ন আপনার কমন আসছে। সো সবাই খাতা কলম নিয়ে বসে যান, রেডি হয়ে যান, শুরু করব এক্ষুনি ক্লাস। তাহলে আজকে আমরা শেষ করব, আমাদের প্রশ্নের শেষ নাম্বারটা হবে 245 এবং আমরা আজকে এটার 7 নাম্বার বা সপ্তম ক্লাসটি করব। আপনার জন্য আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? এই প্রশ্নটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী 2013 এই সালে এসছে, এছাড়াও আরও অন্যান্য পরীক্ষায় এসছে। দেখেন, সুন্দরবন বাংলাদেশের মানে সর্বদক্ষিণের কয়েকটি জেলায় সেটি প্রশ্ন, কয়েকটি জেলা জুড়ে বিস্তৃত, এবং শুধু বাংলাদেশ নয়, এটি ভারতেরও পশ্চিমবঙ্গের বেশ খানিকটা জুড়ে বিস্তৃত। সুন্দরবন শুধু বাংলাদেশে না, মানে বঙ্গীয় বদ্বীপে এটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। প্রায় 10,000 কিলোমিটার আয়তনের এই সুন্দরবনে বাংলাদেশে প্রায় 62% অবস্থিত। দেখেন, যে তথ্যগুলো বললাম এই উত্তরের আগেই, হ্যাঁ, এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি অনেক কয়টা কথা বলেছি। আমি প্রথম বলেছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, হ্যাঁ, পৃথিবীর, আচ্ছা এগুলো দেখেন, এই ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে। আমি জাস্ট মুখেই বলি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশ এবং ভারত মিলে বিস্তৃত। এর আয়তন কত? সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার প্রায়, হ্যাঁ, কিছু কম বেশি। এর মধ্যে বাংলাদেশে আছে এই মোট আয়তনের 62%, ঠিক আছে, প্রায় 62% বাংলাদেশে অবস্থিত। যাই হোক, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন ইতিমধ্যে। সুন্দরবন বাংলাদেশের 5টি জেলা জুড়ে বিস্তৃত। সেই 5টি জেলা কি কি আমরা একটু লিখে ফেলি। নাম্বার 1 খুলনা, নাম্বার 2 বাগেরহাট, নাম্বার 3 সাতক্ষীরা, নাম্বার 4 বরগুনা, এবং নাম্বার 5 হচ্ছে পটুয়াখালী। মনে থাকবে, এই 5টি জেলা জুড়ে সুন্দরবনের বিস্তৃতি। অনেক আসে এই প্রশ্নটি, ইভেন প্রশ্নটি এভাবে আসে, নিচের কোন জেলায় সুন্দরবন অবস্থিত বা সুন্দরবন নেই। আপনাকে এই 5টি জেলার নাম অবশ্যই মনে রাখতে হবে: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট,
বরগুনা, পটুয়াখালী, এই 5টি জেলা মনে রাখতে হবে, তাহলে ওই ধরনের প্রশ্নেরও অ্যান্সার দিতে পারবেন। দেখেন প্রশ্ন আসলে সমাধান মানে যদিও একটা হলো, কিন্তু কতগুলো প্রশ্ন আমরা জানলাম শুরুতে এটা জেনে নিই। প্রথম প্রশ্নে একটু সময় নিচ্ছি আমি। প্রথম এখানে জানলাম পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, 1। 2 বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, 3 সুন্দরবনের আয়তন, 4 বাংলাদেশে কত পার্সেন্ট আছে, 5 ভারতে কত পার্সেন্ট আছে, বাংলাদেশে 100-র মধ্যে যদি 62 থাকে ভারতে কত পার্সেন্ট আছে, এটা থেকে এমনি বের করা যাবে, তাই না? 6 সুন্দরবন কয়টি জেলা জুড়ে বিস্তৃত, 7 সুন্দরবন নিচের কোন জেলায় আছে, 8 সুন্দরবন নিচের কোন জেলায় নেই। তাহলে দেখেন প্রকৃতপক্ষে আমরা 8টি প্রশ্নের উত্তর জানলাম এই একটি প্রশ্নের মধ্য দিয়ে। পরের প্রশ্নে যাব। যমুনার বৃহত্তম উপনদীর নাম কি? যমুনার বৃহত্তম উপনদীর নাম কি? 50তম বিসিএস পরীক্ষায় এসছে যে পদ্মা এবং যমুনার বৃহত্তম শাখা উপশাখা নদী কি? শাখা নদী কি, উপনদী কি, সেটি পর্যায়ক্রমে আমি আলোচনা করব। তো উপনদীটা একটু জাস্ট ধারণা দিই। মনে করেন এই যে হলুদ রেখার এই নদীটা, এটা একটা নদী, হ্যাঁ এটা একটা নদী। এই হলুদ রেখার নদী, এটি একটি প্রধান নদী। এবার উপর দিক থেকে এই লাল রেখার এই নদীটির পানি এসে এই হলুদ বা বড় রেখার মধ্যে মিশলো। আবার আরেক ধরনের নদী আমরা দেখতে পাই, যে নদী এরকম বড় একটা নদী থেকে আগেই দুর্বল অংশ দিয়ে ফাটল দিয়ে নতুন নদীর সৃষ্টি হয়ে বের হয়ে যায়। এইবার আমরা দেখি কোন নদীর নাম কি। এই নদী যেটা, এটার নাম হচ্ছে, প্রথমটা ছিল আমাদের মূল নদী। এইটা কি আমাদের মূল নদী। এরপরে আমরা লাল রেখার যে নদীটা, সেটা হচ্ছে উপনদী। আর আমাদের পার্পল কালারের যে নদীটা বের হয়ে আসলো, এইটার নাম হচ্ছে শাখা নদী। অর্থাৎ যে নদী যে তুলনামূলক ছোট বা চিকন বা দুর্বল, দুর্বল বলা যায় না, তুলনামূলক ছোট নদী যখন উপর দিক থেকে এসে, উপর দিক মানে কি উঁচু জমি থেকে এসে বড় একটা নদীতে মিশে, তখন এই ছোট নদীকে বলা হয় বড় নদীর উপনদী। এখানে আমরা ধরে নিলাম এটা এ, এইটা বি এবং এইটা হচ্ছে সি নদী। এখানে এ নদী হচ্ছে মূল নদী, আর বি নদী হচ্ছে এই মূল নদীর উপনদী, আর সি নদী হচ্ছে, বি নদী হচ্ছে এ এর উপনদী, আর সি নদী হচ্ছে এ এর শাখা নদী। ঠিক আছে, মনে থাকবে? আপাতত এতটুকু মনে রাখেন। এইবার বলছে যে যমুনার বৃহত্তম উপনদী কোনটি। এবার দেখেন তো বিষয়টা, যদি এটা যমুনা নদী হয়, এটা যদি যমুনা নদী হয়, তাহলে এর বৃহত্তম অনেকগুলো উপনদী আছে, এর মধ্যে বৃহত্তম কোনটি? আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেকে ভুল উত্তরও দিয়েছেন আমি দেখতে পাচ্ছি। তো সঠিক উত্তরটা হচ্ছে করতোয়া। ঠিক আছে, বাংলাদেশের বগুড়া, দিনাজপুর এই অঞ্চল দিয়ে প্রবাহিত করতোয়া নদী এসে যমুনা নদীর সঙ্গে মিশেছে। এছাড়া আত্রাই নদী যমুনা নদীর সঙ্গে মিশেছে, তিস্তা নদী যমুনার সঙ্গে মিশেছে, এরকম আরো বেশ কিছু নদী অন্য দিক থেকে এসে, উঁচু ভূমি থেকে এসে যমুনা নদীতে নিজের পানি ঢেলে দিয়েছে। এই নদীকে বলা হচ্ছে উপনদী যমুনার। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে করতোয়া নদী। মনে থাকবে? মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, কারণ এগুলো বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে। পরের প্রশ্নে যাব। তাহলে এখানে আমরা জানতে পারলাম উপনদী কি, শাখা নদী কি, এবং যমুনার সবচেয়ে বড় উপনদী কোনটি। বুড়িগঙ্গা, এটা কিন্তু যমুনার শাখা নদী। এটা কি যমুনার শাখা নদী। বুড়িগঙ্গা কিন্তু যমুনার, সরাসরি যমুনার শাখা নদী নয়। বুড়িগঙ্গার শাখা হচ্ছে ধলেশ্বরী, ধলেশ্বরীর শাখা হচ্ছে বুড়িগঙ্গা। সুতরাং যদি মানে ধরে নেওয়া যায় যে বুড়িগঙ্গা যমুনার শাখা নদী, তাহলে ভুল হবে না। যদিও একেবারে মানে যেহেতু একেবারে বুড়িগঙ্গা যমুনার শাখা নয়, তাই আমি এটা মুছে দিলাম, কারণ অনেকে আবার ভুল বুঝতেও পারেন। আচ্ছা, পরেরটাতে যাই। পরের প্রশ্নে যাব। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? কোন সম্রাটের আমলে? আমাদের প্রাচীন বাংলায় 4টি রাজবংশ ছিল, মৌর্যগুপ্ত, পাল এবং সেন। এর মধ্যে মৌর্যরা ছিল হিন্দু ধর্মের, প্রথম দিকে হিন্দু ধর্মের অনুসারী। এরপরে তারা একজন বিখ্যাত সম্রাট, যিনি কলিঙ্গের যুদ্ধ করেছিলেন। কলিঙ্গের যুদ্ধে তিনি নিজেই এই যুদ্ধটা করেছিলেন, কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা দেখে, এই যুদ্ধে হাজার হাজার মানুষ
মারা গিয়েছিল, তাদের বীভৎস মৃত্যু দেখে ওই সম্রাটের মনে অনুশোচনার উদ্রেক হয়। তিনি মানুষের প্রতি সহিংস আচরণ ত্যাগ করে তিনি মানুষকে ভালোবাসার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি অনুসন্ধান পান যে বৌদ্ধ ধর্ম, তৎকালীন পৃথিবীতে বৌদ্ধ ধর্ম ছিল যে ধর্ম মানুষ হত্যা, জীব হত্যাকে সমর্থন করে না। হ্যাঁ, তারা বলে জীবে জীবে প্রেম করে যে সেজন সেবিছে ঈশ্বর, এরকম একটা কথা আছে। তার মানে জীবকে ভালোবাসতে হবে। এই জায়গা থেকে সম্রাট, তার নাম কি, অশোক, সম্রাট অশোক নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি এই বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ধর্মে পরিণত করেন এবং প্রচার ও প্রসার করেন। এর ফলে বৌদ্ধ ধর্ম এদেশে প্রসার লাভ করে। সম্রাট অশোককে বলা হয়, তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের, হ্যাঁ, তাকে বলা হয় কি, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। কনস্টান্টাইনও বলা হয় সম্রাট অশোককে। কনস্টান্টাইন আরেকজন কনস্টান্টিনোপলের রাজা ছিলেন, তিনি খ্রিস্ট ধর্মের প্রসারক ছিলেন। ঠিক আছে, ওটা অন্য একদিন আলোচনা করব। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সম্রাট অশোক। পরের প্রশ্ন, দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? পর্তুগিজ জলদস্যু, পর্তুগিজরা 1498 সালে ভাস্কো দা গামার মাধ্যমে এ দেশে আসার সূত্রপাত ঘটায় এবং 1516 সালে তারা বাংলায় আসে। বাংলায় তারা যদিও ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু আরেকটা পর্তুগিজদেরই আরেকটা শ্রেণী তারা দস্যুবৃত্তি করত। ধরেন যে তারা ইউরোপ থেকে কাপড় নিয়ে এসছে, কাপড় নিয়ে এসে দেশে বিক্রি করতেছে, বিক্রি করে ওই সময় সরকারে যারা ছিল তাদেরকে খাজনা টাজনা দিতে হচ্ছে। বেচা বিক্রি করা অনেক ঝামেলা না, অনেক কষ্টের কাজ। কিন্তু মানে নৌকায় করে আসলো আর একটা জাহাজে একটা জনপদে অ্যাটাক দিল এবং লুটপাট করে নিয়ে সব চলে গেল। অনেক সহজ বিষয় না? ব্যবসা করা কষ্টের, কিন্তু লুটপাট করা, চুরি করা, ছিনতাই করা। আপনার পকেটে একটা ফোন আছে, এই ফোন আপনি নিয়ে যাচ্ছেন, ঢাকায় মেট্রো রেলে চড়েছেন বা ঢাকার গুলিস্তান এলাকায় কোনো মার্কেটে আপনি কি কেনাকাটা করতেছেন বা রাস্তায় হেঁটে যাচ্ছেন, ঢাকার মোহাম্মদপুরে গেছেন, হ্যাঁ, একটু পরে দেখলেন যে আপনার ফোন পকেটে ফোনও নাই, মানি ব্যাগও নাই। যে নিয়ে গেল তার কি কোনো পরিশ্রম হলো? হ্যাঁ, বুদ্ধি একটু খাটাইতে হলো, রিস্ক একটু নিতে হলো, কিন্তু সে মুহূর্তের মধ্যে আপনার হাতের যে 20,000 বা 50,000 টাকা বা 1,00,000 টাকার ফোন, সেটার সে মালিক হয়ে গেল। দস্যুবৃত্তি করে ইনকাম করা খুব সহজ। তো আমাদের এ দেশে দস্যুবৃত্তি করে বেড়াতো পর্তুগিজরা, এদেরকে বিতাড়িত করেছিলেন শের শাহ, সম্রাট শের শাহ। মোগল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বাবরের পর হুমায়ুন যখন ক্ষমতায় আসেন, হুমায়ুনের কাছ থেকে এই দিল্লির মসনদ কেড়ে নেন শের শাহ। তিনি 1540 থেকে 1545 সাল পর্যন্ত এই ভারতের সম্রাট ছিলেন। এ সময় তিনি চট্টগ্রাম থেকে এই পর্তুগিজ জলদস্যুদের বা ফিরিঙ্গিদের তিনি বিতাড়িত করেন। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, আপনারা উত্তর দিতে থাকুন। ঠিক আছে, আমি যদি আপনাদের কমেন্ট পড়তে যাই তাহলে সময় বেশি লেগে যায়, যেটা আপনাদের জন্য ক্ষতিকর। তার মানে এই না যে কমেন্ট করবেন না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন এবং খাতায় লিখে রাখবেন আপনি নিজে থেকে কয়টা প্রশ্নের উত্তর পারলেন। আর এই ক্লাস শেষে আমি আপনাদের কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, কনসার্ট ফর বাংলাদেশ কবে কোথায় অনুষ্ঠিত হয়? দেখেন, বাংলাদেশে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন মুক্তিযুদ্ধের সমর্থনে বাংলাদেশের যে শরণার্থী, বিপুল সংখ্যক শরণার্থী ভারতে গিয়ে অবস্থান করছিল, তাদের সাহায্য সহযোগিতা করার জন্য 1971 সালে আমেরিকার নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে, জায়গাটার নাম নিউ ইয়র্কের কোথায়? মেডিসন স্কয়ার গার্ডেনে, এটাও আসে, মেডিসন স্কয়ার গার্ডেনে 1971 সালের 1 আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল। এই কনসার্টের বিক্রিত টিকিটের যে টাকা, যে অর্থ, সেটি কিন্তু তারা বাংলাদেশের এই শরণার্থীদের দান করেছিলেন। তো কাদের অংশগ্রহণে আসলে এই কনসার্ট হয়েছিল? একজন ছিলেন জর্জ হ্যারিসন। তিনি বিখ্যাত একজন গায়ক ছিলেন আমেরিকার, এবং তিনি
প্রধান মানে গায়ক হিসেবে ছিলেন। তার ব্যান্ড দলের নাম ছিল বিটলস। বিটলস, হ্যাঁ, বিটলস দলের। এছাড়া পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবি শঙ্কর, তারপরে হচ্ছে বব ডিলান, হ্যাঁ, বব ডিলান প্রমুখ এই কনসার্টে গান গিয়েছিলেন। মনে রাখবেন এখানে আমি অনেকগুলো প্রশ্নের আপনাকে অ্যান্সার দিয়েছি। এখান থেকে প্রশ্ন এটা তো আছেই, এর সাথে হবে কোথায় হয়, নিউ ইয়র্কের কোথায় হয় এটাও প্রশ্ন হবে, মেডিসন স্কয়ার গার্ডেনে। কে গান করেন? হ্যাঁ, গান করেন, প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন এর ব্যান্ড দলের নাম কি ছিল? বিটলস। এর উদ্যোক্তা বা উদ্যোক্তা ছিলেন কে? পণ্ডিত রবিশঙ্কর। আরও কে গান গিয়েছিলেন? বব ডিলান। এরকম করে আরও প্রশ্ন হবে। পরের প্রশ্নে যাব। প্যান্থিয়ন। প্যান্থিয়ন প্রাচীন কালের এক বিখ্যাত স্থাপত্য, প্রাচীন সভ্যতার, যেমন মিশরের পিরামিড, যেমন মিশরের স্ফিংস মূর্তি, যেমন কলোসিয়াম, হ্যাঁ, এরকম প্যান্থিয়ন আরও একটি প্রাচীন সভ্যতার স্থাপত্য। এবার প্রশ্ন হচ্ছে এটি কোন সভ্যতার বা কোন দেশের মন্দির? প্যান্থিয়ন, অনেকেই হয়তো এটি পারবেন, আবার অনেকে পারবেন না। আপনারা কি এটার অ্যান্সার দিচ্ছেন? দ্রুত অ্যান্সার দেন। আমি না পড়লেও আপনাদের কমেন্টগুলো কিন্তু দেখছি, মানে মুখে না বললেও। শেখ তাহমিদ বলছেন যে গ্রিক। শেখ তাহমিদ বলেছেন যে প্যান্থিয়ন হচ্ছে গ্রিক বা গ্রিসের স্থাপত্য। নুসরাত বলছেন সি। আচ্ছা, এটা আমি এখন পর্যন্ত যে কয়েকজনের অ্যান্সার দেখলাম, একজন বলছেন বাইজেন্টাইন, সি বলছেন বিশ্বাস। তাহলে সঠিক উত্তর আসলে আসলো না, এটা রোমান। প্যান্থিয়ন এবং কলোসিয়াম এ দুটি রোমান সভ্যতার স্থাপত্য। মনে থাকবে, প্যান্থিয়ন এটি একটি মন্দির, আর কলোসিয়াম, গত ক্লাসে বলেছিলাম কলোসিয়াম এটি কিন্তু নাট্যশালা। কলোসিয়াম, কলোসিয়াম এটি হচ্ছে একটি নাট্যশালা। আর প্যান্থিয়ন কি? প্যান্থিয়ন হচ্ছে মন্দির। এই দুটি রোমে অবস্থিত, মনে রাখবেন। পরেরটাতে যাব। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের পূর্ণরূপ কি এটাও জানতে হবে। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও জানতে হবে। সার্ক থেকে অনেক অনেক প্রশ্ন জানতে হবে, হ্যাঁ, সেগুলো পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে আমি নিয়ে আসব। আজকে শুধু এতটুকু জেনে রাখেন যে সার্ক 1985 সালে 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, প্রতিষ্ঠিত হয় 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠাকালীন এর মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। তিনি একজন বাংলাদেশি, তিনি আবুল আহসান, তিনি সার্কের প্রথম মহাসচিব ছিলেন। পরের প্রশ্নে আমরা যাব। 218 নম্বর প্রশ্ন। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসছে, এছাড়া আরও বিভিন্ন পরীক্ষা এসছে। জাপান বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোকে যে সাহায্য করে, একটি নির্দিষ্ট সংস্থার মাধ্যমে জাপান এই দেশগুলোকে সাহায্য করে, বৈদেশিক সাহায্য করে। তো এই সংগঠন বা সংস্থার নাম কি? জাইকা, ডানিকা, ওডি, ওসিডি, ডিএফআইডি। তো এটার অ্যান্সার হচ্ছে, আমি বলে দিই, জাইকা। ইংরেজিতে বানানটা এরকম, JICA। এটার পূর্ণরূপ হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল সি ফর কোঅপারেশন, এজেন্সি। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা, এর মাধ্যমে জাপান
বৈদেশিক সাহায্য করে থাকে, বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতা করে থাকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, প্রশ্ন হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার ওই সময় সাল ছিল 1358। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল সেটি আমরা নিশ্চয়ই সবাই জানি, যে ওই সময় ভাষা আন্দোলনের ওই দিনে ছাত্রদের উপরে মিছিলে গুলি চালানো হয়েছিল। তো ওই সালটা ছিল 1358 বঙ্গাব্দ। এবার ব্যাপার হচ্ছে ওই তারিখটা কবে ছিল, বাংলা 1358 কত তারিখ ছিল, 7ই ফাল্গুন, 8ই ফাল্গুন, 9ই ফাল্গুন বা 15ই ফাল্গুন? আপনারা দেখি তো এটার অ্যান্সার জানেন কিনা, একটু দ্রুত অ্যান্সার দেন তো, একটু দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, যারা উত্তর দিচ্ছেন না, চুপচাপ বসে আছেন শুধু দেখছেন, তারা একটু অ্যান্সারগুলো লিখেন। আমি এর আগেও বলেছি যে আপনি শুধু শুধু মানে মানে নীরব দর্শক হয়ে যদি এটা দেখেন, আপনার চেয়ে যিনি লিখছেন উত্তরটা তার এইটা বেশি মনে থাকবে, ঠিক আছে? এই উত্তরগুলো তার মাথায় বেশি গেঁথে থাকবে। সুতরাং সুতরাং সবাই লিখুন। এত কেন অলস? অলসের আসলে ভবিষ্যৎ খুব অন্ধকার। যিনি অলস তার আসলে ভবিষ্যতে কিছু নাই। অলসতা ছেড়ে লিখতে থাকেন, উত্তরগুলো চটপট লিখে ফেলেন। 8ই ফাল্গুন বলছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 8ই ফাল্গুন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বাংলার 1358 বঙ্গাব্দের 8ই ফাল্গুন। খুবই ভালো যারা উত্তর করতে পেরেছেন। 20 নম্বর প্রশ্ন, 220 নম্বর প্রশ্ন, প্রাচীন গৌড় নগরের অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রাচীন গৌড় নগরী, প্রাচীনকালে গৌড়, দেখেন বাংলার রাজধানী কি ছিল কিন্তু গৌড়। সুলতানি আমলেও বাংলার রাজধানী ছিল গৌড়। আবার যখন রাজা শশাঙ্ক তিনি গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তারও রাজধানী ছিল গৌড়। গৌড়ে ভারতের মালদা, মুর্শিদাবাদ, গৌড় নগরী এই অংশ, এই অঞ্চল জুড়ে অবস্থিত ছিল। তো বাংলাদেশেরও একটি জেলার, মানে বাংলাদেশের গৌড় নগরীর একটি অংশ বাংলাদেশেরও একটি জেলায় পড়েছিল। সেটি কোন জেলা? এটি পরীক্ষায় অনেকবার এসছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, যদি কেউ গিয়ে থাকেন, অথবা চাঁপাইনবাবগঞ্জ যদি কারো বাড়ি হয়ে থাকে, বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জের যে স্থলবন্দর আছে সোনা মসজিদ, ওই এলাকায় দিয়ে গিয়ে দেখবেন যে ওখানে দাখিল দরওয়াজা আছে, ওইখানে অনেকগুলো প্রাচীন স্থাপত্য আছে। যেমন ওখানে ছোট সোনা মসজিদ আছে, তারপরে ঝুপড়ি মসজিদ আছে, তাহাখানা কমপ্লেক্স, তারপরে হচ্ছে দরাসবাড়ি মসজিদ, দরাসবাড়ি মাদ্রাসা, এই স্থাপনাগুলো কিন্তু গৌড় নগরীর অংশ ছিল। আরও হয়তো অনেক স্থাপনা ছিল যেগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে। তো যে কটা অবশিষ্ট আছে সেগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। চাঁপাইনবাবগঞ্জের কেউ আছেন নাকি ক্লাসে, যিনি এই মুহূর্তে ক্লাস দেখছেন সোনা মসজিদ বা ওর আশপাশ থেকে? আপনার বাড়ি যদি সোনা মসজিদের পাশে হয়, আপনার বাড়ি যদি দরাসবাড়ি মসজিদ বা ঝুপড়ি মসজিদের পাশে হয়, তাহলে আপনি অবশ্যই একজন লাকি পারসন। আমার খুব আফসোস হয়, আমার মাঝে মাঝেই মনে হয়, ইস, আমার বাড়ির পাশে যদি এরকম পুরাতন কোনো মসজিদ থাকতো, আমি প্রাণ ভরে সেখানে নামাজ পড়তাম। আমার পুরাতন এইরকম মসজিদে, এই মসজিদগুলোতে নামাজ পড়তে আমার অত্যন্ত ভালো লাগে। আমার যে কয়টা পুরাতন মসজিদ দেখার সুযোগ হয়েছে, চাপায়ের ওই অঞ্চলের সব মসজিদ আমি দেখেছি, এবং প্রত্যেকটাতেই আলহামদুলিল্লাহ আমি অন্তত 2 রাকাত করে নফল নামাজ পড়ে এসেছি। তো যাই হোক, কেউ ওই এলাকার আছেন কিনা জানাবেন। আচ্ছা, এটা চাঁপাইনবাবগঞ্জে, ঠিক আছে, মনে রাখবেন। পরেরটা, বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে তখনই স্বীকৃত হন যখন আপনার হাতে ভোটার আইডি বা এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড আসে, যখন আপনি ভোটার হিসেবে তালিকাভুক্ত হন, তখনই আপনি আনুষ্ঠানিকভাবে দেশের প্রকৃত নাগরিকে পরিণত হন। এবার বাংলাদেশের সংবিধানের কত, সংবিধানের 7ম ভাগে 122 নং অনুচ্ছেদে, বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের 7ম ভাগের 122 নম্বর অনুচ্ছেদ বলে দিচ্ছে আসলে কত বছর বয়স হলে বাংলাদেশে সে ভোটার হতে পারবে। আপনারা 18 বছর লিখেছেন অনেকেই, এবং এটি সঠিক উত্তর। 18 বছর বয়স হলে ছেলে বা মেয়ে আলাদা কোনো পার্থক্য নেই। বাংলাদেশের সংবিধানের 7ম ভাগে 122 নম্বর অনুচ্ছেদ বলছে, বাংলাদেশের জন্মগ্রহণকারী 18 বছর বয়স্ক প্রত্যেক নাগরিক
বাংলাদেশে ভোটের অধিকার লাভ করবে? মনে রাখবেন এখানে কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়েছি আপনাকে। পরের প্রশ্নে যাব, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছিলেন? দেখেন 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন বাংলাদেশে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, এই অস্থায়ী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন গড়ে তুলেছিলেন। বাংলাদেশের মোট ভূমিকে 11টি সেক্টর 64টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল, 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। সেক্টর কমান্ডারদের নাম আপনাদের জানতে হবে, ব্রিগেড ফোর্স কমান্ডারদের নাম আপনাদের জানতে হবে। তারপরে এই যে সামরিক প্রশাসন কে কোন দায়িত্বে ছিলেন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতে হবে। দেখেন ওসমানী, জেনারেল ওসমানী তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি। কি ছিলেন? প্রধান সেনাপতি। এম এ রব, আমাদের এই প্রশ্নের উত্তর চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এম এ রব। এছাড়া এ কে খন্দকার, তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ। কি ছিলেন? ডেপুটি চিফ অফ স্টাফ, প্লাস তিনি ছিলেন বিমান বাহিনীর প্রধান। বিমান বাহিনীর প্রধান কে? এই যে এ কে খন্দকার। আর আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এম এ রব। তাহলে এখানে আমরা অন্তত 3টি প্রশ্নের উত্তর জানলাম। আপনাকে জিজ্ঞেস করবে প্রধান সেনাপতিকে, ডেপুটি চিফ অফ স্টাফকে, বিমান বাহিনীর প্রধানকে, এভাবে প্রশ্ন করবে। তাহলে প্রত্যেকটাই মনে রাখবেন। আমরা 223 নম্বর প্রশ্নে যাব, দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? এখানে প্রশ্নটা এমনও হয় যে দিল্লির মসনদে বা দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম মহিলা শাসক বা সুলতান কে ছিলেন? তখন অ্যান্সার হয় সুলতানা রাজিয়া। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে নামটাও দিয়ে দিয়েছে, বাট প্রশ্ন হচ্ছে তার বাবার নাম কি, তিনি কার কন্যা? আপনারা কি জানেন? মুক্তিযুদ্ধ তো ওটা আসছি। আচ্ছা, নারী সুলতানা রাজিয়ার বাবার নাম কি? সুলতানা রাজিয়ার যিনি বাবা তিনি দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, যার নাম হচ্ছে শামস উদ্দিন ইলতুৎমিশ। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ যখন মারা যাচ্ছেন তার আগে তার ছেলেও ছিল। তার ছেলের নাম ছিল বাহারাম শাহ, আমি যদি ভুল না করি। তো বাহারাম শাহ অযোগ্য ছিলেন, শাসন পরিচালনা করার যোগ্য ছিলেন না, কিন্তু কন্যা যিনি সুলতানা রাজিয়া তিনি কন্যা হলেও, মেয়ে হলেও রাষ্ট্র পরিচালনায় যে কূটনৈতিক দক্ষতা প্রয়োজন, একজন সামরিক নেতৃত্ব হিসেবে যে রণকৌশল প্রয়োজন, সেগুলো সুলতানা রাজিয়ার মধ্যে ছিল। তার একজন দেশের সুলতান হওয়ার জন্য যত ধরনের যোগ্যতা প্রয়োজন তার সবই ছিল সুলতানা রাজিয়ার। শুধু একটা যোগ্যতা ছিল না, লিঙ্গগত, তিনি ছিলেন নারী। এটাই ছিল তার সবচেয়ে বড় অযোগ্যতা। মাত্র 4 বছর তিনি শাসন করতে পেরেছিলেন, তারপরে তাকে নিজের ভাইয়ের হাতে নিহত হতে হয়েছিল। সুলতানা রাজিয়া তাহলে ইলতুৎমিশের কন্যা ছিলেন। ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কে? অথবা এই প্রশ্নটা এভাবেও আসে যে ভারতীয় উপমহাদেশে প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? প্রশ্নটা এভাবেও কিন্তু আসে। তো ব্যাপারটা কি, ঘোড়ার ডাক মানে কি? এর অ্যান্সার হচ্ছে, এর অ্যান্সার আপনারা অনেকেই দিয়েছেন অলরেডি, শেরশাহ। যে শেরশাহ সম্পর্কে আগেও আমরা একটু আগে আলোচনা করলাম। তো ব্যাপার হচ্ছে অনেকের মনে, যারা কখনো পড়েননি ইতিহাস, তাদের মনে এরকম প্রশ্ন জাগে যে স্যার ব্যাপারটা কেমন হলো? শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন মানে কি? শেরশাহের আগে ঘোড়া তাহলে কি ডাকতো না? আমারই এক ফ্রেন্ড একদিন আমাকে জিজ্ঞেস করছে, আমি তখন আপনাদের মতো পড়াশোনা করছি চাকরির জন্য, বা কি না সরি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছি। তো বলছি যে ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ, ও অ্যাডমিশন দিতে আসছে। তো আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা শেরশাহের আগে কি ঘোড়া ডাকতো না? তো আমি খুবই হকচকিত হলাম যে এটা আবার কেমন প্রশ্ন হইলো। এখানে ঘোড়ার ডাক মানে ঘোড়ার
মানে মুখ দিয়ে আওয়াজ করা ওই ডাক না, এই ডাক মানে পোস্ট, এই ডাক মানে কি পোস্ট অফিস, পোস্ট অফিস, ঠিক আছে। আচ্ছা পোস্ট সংক্ষেপে লিখলাম পোস্ট অফিস। তার মানে প্রথম এই যে ঘোড়ার মাধ্যমে চিঠি আদান প্রদান করার পোস্ট অফিসের ব্যবস্থা করেছিলেন শেরশাহ, মনে রেখেন। পরেরটা নিম্নলিখিত ইন্টারন্যাশনাল মাদার, আচ্ছা নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, অর্থাৎ বিশ্ব ধরিত্রী দিবস, হ্যাঁ ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 36তম বিসিএস এ এসছে। তো আপনাকে বেশ কিছু দিবস সম্পর্কে একেবারে স্বচ্ছ আইডিয়া রাখতে হবে, যেমন মানবাধিকার দিবস, বিশ্ব পরিবেশ দিবস, নারী দিবস, এটাকে আমরা নারী দিবস মনে হয় পড়েছি একটা ক্লাসে, এছাড়া বিশ্ব ধরিত্রী দিবস বা মাদার আর্থ ডে, এগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে। মনে রাখবেন 25-এর আনসারকে আপনারা দিচ্ছেন, 25-এর আনসার দিচ্ছেন গ, ওকে গ মানে 22 এপ্রিল, রাইট। যারা 25-এর 225-এর গ অ্যান্সার দিয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হচ্ছে 22 এপ্রিল। পরের প্রশ্ন আমরা যাব IAEA এর পূর্ণরূপ কি। আপনাকে প্রায়ই অনেকগুলো বিষয়ের পূর্ণরূপ জানতে হবে, বিশেষ করে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো আছে, যেমন ন্যাটো, যেমন ইইউ, যেমন হচ্ছে যে আইডিএ, যেমন আইএফসি, যেমন ডাব্লিউবি, যেমন ডাব্লিউটিও, এরকম যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে প্রত্যেকটার পূর্ণ রূপ আপনাকে জানতে হবে। ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক একইভাবে IAEA এর পূর্ণ রূপটা আসলে কি এটা আপনাকে জানতে হবে। তো আপনারা 226-এর আনসার কি করছেন? 22 এপ্রিল তো চলে গেছে। জান্নাতুল ফেরদৌস বলছেন 26-এর গ, মানে ইন্টারন্যাশনাল একাডেমি ফর এনভায়রনমেন্টাল রিসার্চ, এটি বলছেন জান্নাতুল ফেরদৌস। কামনা সাহাও বলছেন যে গ, বিল্লাল হোসেন বলছেন ক। ক কি একটু দেখি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্টাল এইড। আচ্ছা আর কেউ আর কিছু বলবেন? ক আর গ এটাই অ্যান্সার এসছে আপনাদের কাছ থেকে। তার মানে আপনারা একদল বলছেন যে এটার অ্যান্সার IAEA মানে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্টাল এইড, আবার কেউ কেউ বলছেন যে এটা হবে ইন্টারন্যাশনাল একাডেমি ফর এনভায়রনমেন্টাল রিসার্চ। আসলে দুঃখজনকভাবে দুটি ভুল, হ্যাঁ এইটা না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক, আই মানে ইন্টারন্যাশনাল, এ মানে অ্যাটমিক, ই মানে এনার্জি, আর এ মানে এজেন্সি। দেখেন তো কোনটাতে আছে ইন্টারন্যাশনাল, এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা হচ্ছে সঠিক উত্তর, মনে থাকবে। IAEA এর সদর দপ্তর, IAEA এর সদর দপ্তর ভিয়েনায়। এবার আমি আপনাকে সম্পর্কে একটি প্রশ্ন করি, খেয়াল করি। IAEA এর সদর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা বিশ্বে পরমাণু বোমা রোধকল্পে কাজ করে, যে পারমাণবিক বোমা যেন বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে, এটা যেন নিয়ন্ত্রণ করা যায়, সেই জন্য IAEA কাজ করে। এবারের সদর দপ্তর ভিয়েনায়। এবার আপনাকে বলতে হবে ভিয়েনা কোন দেশের রাজধানী। IAEA এর সদর দপ্তর ভিয়েনায়। আপনার কাছে আমার প্রশ্ন, সবাই লিখবেন, আল্লাহর ওয়াস্তে সবাই লিখবেন, কেউ না লিখে যাবেন না, ভুল হইলেও লেখেন, ঠিক আছে। আপনি বলেন এই ভিয়েনা এটা কোন দেশের রাজধানী, আমি কমেন্ট দেখছি। পরের প্রশ্নে যাব, অবশ্যই এটা লিখবেন, আমি কিন্তু কমেন্ট দেখছি। ভিয়েনা কোন দেশের রাজধানী? ভিয়েনা কোন দেশের রাজধানী আমি এটা দেখতে চাই, কে কে পারছেন? প্রথম অ্যান্সার এসেছে নাজমুল হুসাইনের কাছ থেকে, তিনি বলছেন অস্ট্রিয়ায়। আচ্ছা সতীশ মণ্ডল বলছেন যে অস্ট্রিয়া, অনেকেই বলছেন, সিনথিয়া সুরভি সহ চয়ন মণ্ডল অস্ট্রিয়া বলেছেন। সবাই লিখেন, আমি এখনো বলছি না সঠিক বেঠিক, যারা এখনো লিখেন নাই সবাই লিখেন। পরের প্রশ্ন, ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর বা দপ্তর? ওরিয়েন্ট হাউস এটা কি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ব্রিটিশ লেবার পার্টি, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস? এই চারটি নাম আছে, এর মধ্যে একটি দল বা সংগঠনের সদর দপ্তরের নাম হচ্ছে ওরিয়েন্ট হাউস। এই ওরিয়েন্ট হাউস কোথায় অবস্থিত আমি একটু বলি, এটা রামাল্লায় অবস্থিত। ওরিয়েন্ট হাউস অবস্থিত অবস্থান
ওরিয়েন্ট হাউসের অবস্থান হচ্ছে রামাল্লায়। তো রামাল্লায় যদি হয়, রামাল্লা কোথায়? রামাল্লা প্যালেস্টাইনে। রামাল্লা কোথায়? প্যালেস্টাইনে, ঠিক আছে। ভেনেজুয়েলাও বলেছেন, ভেনেজুয়েলাকে বললো রুনা, রুনা বলেছেন যে ভিয়েনা ভেনেজুয়েলার রাজধানী। আমি কিন্তু ওটা দেখছি, দেখেন এই প্রশ্নে আছে, এই প্রশ্নের সমাধান করে ওটার আনসার দিব। ওরিয়েন্ট হাউস যেটা রামাল্লায় অবস্থিত, রামাল্লা প্যালেস্টাইনে অবস্থিত, প্যালেস্টাইনের রামাল্লায় অবস্থিত ওরিয়েন্ট হাউস, তাহলে কার সদর দপ্তর হবে? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও, পিএলও, যেটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1964-এ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও প্রতিষ্ঠিত হয়, যাদের উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনকে ইসরায়েলিদের হাত থেকে মুক্ত করা, মনে রাখবেন। আচ্ছা, অস্ট্রিয়ার রাজধানী, তাহলে অনেকেই বলেছেন যে ভিয়েনা, আবার দু একজন ভুল উত্তরও দিয়েছেন। হ্যাঁ, অস্ট্রিয়া মানে ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। যারা অস্ট্রিয়া লিখেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা 228 নম্বর প্রশ্নে দেখি, টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত? টেমস নদী ইউরোপের একটি বিখ্যাত নদী, মোটামুটি ছোট নদী, খুব বেশি বড় নদী নয়। আচ্ছা, তাহলে অনেকেই এটার সঠিক উত্তর দিয়েছেন যে টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত। লন্ডন কোন দেশের রাজধানী বলতে পারেন? ভিয়েনা তো অস্ট্রিয়ার রাজধানী, লন্ডন কোন দেশের রাজধানী? জীবনে বহুবার লন্ডনের নাম শুনেছেন, এবার আমাকে একটু বলেন এটাও, যে লন্ডন আসলে কোন দেশের রাজধানী, এটাও বলবেন, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে যাব, প্রশ্ন নাম্বার 229, যেখানে সুয়েজ খাল সম্পর্কিত একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। মিশরে অবস্থিত, তো সুয়েজ খাল গুরুত্বপূর্ণ একটি খাল, আমাদের এটি পড়তে হবে। সুয়েজ খাল নিয়ে আজকে আরেকটা প্রশ্ন আছে আমার এই ক্লাসেই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? 50তম বিসিএসে প্রশ্ন এসেছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কোন স্টেট কিনেছিল? যুক্তরাষ্ট্র পৃথিবীর এমন একটি দেশ যেটি নিজের ভূখণ্ডের বাইরেও অন্য দুটি দেশের কাছ থেকে বৃহৎ দুটি ভূখণ্ড ক্রয় করেছিল। তার মধ্যে একটি হচ্ছে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা রাজ্য ক্রয় করে, আরেকটা হচ্ছে রাশিয়ার কাছ থেকে আলাস্কা, যেটি আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য, সেটি কিন্তু ক্রয় করেছিল। তাহলে যুক্তরাষ্ট্র ফ্রান্সের নিকট থেকে লুইসিয়ানা ক্রয় করেছিল এবং এটি ঘটেছিল 1803 সালে। 1803 সালে 15 বিলিয়ন ডলারে, 15 বিলিয়ন ডলারের বিনিময়ে 1803 সালে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা নামক রাজ্যটি যুক্তরাষ্ট্র ক্রয় করে নেয়। অন্যদিকে 1867 সালে রাশিয়ার কাছ থেকে তারা কি কিনে? আলাস্কা, রাশিয়ার নিকট হতে আলাস্কা, হ্যাঁ, ক্রয় করে। আলাস্কা কি করে? ক্রয় করে। কে ক্রয় করে? যুক্তরাষ্ট্র। এই দুটি তথ্য অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু 50তম বিসিএস এ প্রশ্নটি এসেছে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? আমরা জানি পৃথিবীতে এ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, যার একটি হয়েছে 1914 থেকে 18 পর্যন্ত, আর আরেকটি হয়েছে 1939 থেকে 45 সাল পর্যন্ত। তো প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল একটি চুক্তির মাধ্যমে, সেটির নাম হচ্ছে ভার্সাই চুক্তি। 1919 সালে, সালটি ছিল 1919 সালের 28 জুন তারিখে, 1919-এর 28 জুন তারিখে ফ্রান্সের ভার্সাইয়ে অক্ষশক্তি এবং মিত্র শক্তির মধ্যে এই চুক্তি হওয়ার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। আমরা পরের প্রশ্নে যাব, জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? মানে জাতিসংঘের জন্মের আগে তার মতোই আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কে ছিল, কোনটি ছিল, সেটি প্রশ্ন। ইউনাইটেড নেশনস, লিগ অফ নেশনস, কমিউনিটি অফ নেশনস, অ্যাসোসিয়েশনস অফ নেশনস। হ্যাঁ, জাতিসংঘ এটি আসলে ইউএন, জাতিসংঘের ইংরেজি নাম কি? ইউনাইটেড নেশনস, ইউএন। এটি 1945 সালে প্রতিষ্ঠিত হয়।
তার আগে লিগ অফ নেশনস নামে, ওই যে 1919 সালে ভার্সাই চুক্তি হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার ওই সময়ের প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি বিশ্ব শান্তির জন্য 14টি প্রস্তাব করেছিলেন। এই 14 দফা তাকে বলা হয় 14 পয়েন্টস অফ উইড্রো উইলসন। এবং এই উইড্রো উইলসনের 14 দফার 14 নম্বর দফায় বলা হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকবে যেটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। এরই প্রেক্ষিতে 1920 সালে, সালটি ছিল 1920, এবং 1920 সালের 10th জানুয়ারি এই লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন কিন্তু এটিও কত সালে কত তারিখে প্রতিষ্ঠিত হয় এটিও পরীক্ষায় আসবে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি টিকে ছিল। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের যে মহাসচিব যারা আছেন তার মধ্যে 1945 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম মহাসচিব কে ছিলেন এটি প্রশ্ন। ট্রিক ভ্যালি, কুট ওয়াল্ডহেম, পেরেজ দ্য কুয়েলার নাকি উথান্ট? উথান্ট তিনি ছিলেন, আমরা একটু দেখি, উথান্ট ছিলেন মায়ানমারের নাগরিক এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বা জাতিসংঘের মহাসচিব ছিলেন। পেরেজ দ্য কুয়েলার তিনি প্রথম ছিলেন না, কুট ওয়াল্ডহেম তিনিও প্রথম ছিলেন না, প্রথম ছিলেন ট্রিক ভ্যালি। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই ট্রিক ভ্যালি কোন দেশের নাগরিক? তিনি কোন দেশের নাগরিক ছিলেন? এটি হচ্ছে প্রশ্ন। ট্রিক ভ্যালি কোন দেশের নাগরিক ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি ছিলেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার সবাই দিবেন, ঠিক আছে? আর বর্তমান মহাসচিবের নাম কি এটিও সাথে সাথে লিখবেন যে বর্তমান মহাসচিবের নাম কি। পরের প্রশ্নে যাব আমরা, 234 নম্বর প্রশ্ন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা সংক্ষেপে আমরা যাকে এনডিবি বলি, এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়। এনডিবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 2014 সালে। 2014 সালে প্রতিষ্ঠিত হওয়া, আমরা নিশ্চয়ই ব্রিক্সের নাম শুনেছি, ব্রিক্স ব্যাংক নামেও প্রতিষ্ঠিত। এর অপর নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক, ব্রিক্স ব্যাংক। এর আরেক নাম কি? এটি তাহলে কি এর অপর নাম? অপর নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনারা অ্যান্সার দিয়েছেন ট্রিক ভ্যালি নরওয়ের, রাইট। যারা নরওয়ে অ্যান্সার দিয়েছেন, ট্রিক ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিব যিনি ছিলেন তার বাড়ি ছিল নরওয়েতে। যাই হোক, আমরা পরের প্রশ্নে এসেছি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিভি এর অপর নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 50তম বিসিএস এ এনডিবি থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো অবশ্যই এটি মনে রাখতে হবে যে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। পরের প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? পাশাপাশি আরও কিছু দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, তারপরে হচ্ছে রাশিয়া, তুরস্ক, তারপরে হচ্ছে এরকম আমেরিকা, এরকম কয়েকটি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর, ব্রিটেন প্রধানমন্ত্রীর বাসভবনের নাম জানতে হবে। তো বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। আর গণভবন যেটি, সেটি ছিল প্রধানমন্ত্রীর বাসভবন, যেটি বর্তমানে জুলাই জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন, মনে রাখতে হবে। 36 নম্বর প্রশ্ন, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? মানে বাংলাদেশে একটি ব্যুরো আছে যেটির নাম হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। এই ব্যুরো, উপ আনুষ্ঠানিক শিক্ষা কি আমি অন্য একটি ক্লাসে বলেছি, আজকে একেবারে সংক্ষেপে বলি। উপ আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে ধরেন যে আনুষ্ঠানিক শিক্ষা, শিক্ষা ব্যবস্থা কয়েক ভাগে বিভক্ত, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, এরকম কয়েকটি ভাগে বিভক্ত। আর আরেকটা হচ্ছে পারিবারিক, 4টি ভাগে বিভক্ত। তো আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যেগুলো স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাগুলো দেওয়া হয় আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যে মানুষ জীবনে ঠেকে ঠেকে যা শিখে, জীবনের অভিজ্ঞতা থেকে, সেগুলো অনানুষ্ঠানিক শিক্ষা।
আর উপ আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে মানে মানুষের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যেগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় বা বিশেষ শ্রেণীর জন্য যে ব্যবস্থা করা হয় সেগুলো হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। যেমন আপনি বিসিএস ক্যাডার হলে আপনাকে নাইমে, বিসিএস শিক্ষা ক্যাডার হলে নাইমে গিয়ে ট্রেনিং নিতে হয়, প্রাইমারি টিচার হলে আপনাকে পিটিআই গিয়ে ট্রেনিং নিতে হয়, এগুলো হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। তো এই উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নিচের কোনটির অধীনে? শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর। উত্তর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মনে রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা প্রাথমিক প্রাইমারির পরীক্ষা দিবেন অথবা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে দেখা যাচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উপজেলা প্রোগ্রামার কোঅর্ডিনেটর 2020 সালের প্রশ্নটি এসেছে, তার মানে এর বাইরেও প্রশ্নটি আসে বা আসবে। পরের প্রশ্ন, ভ্যাট চূড়ান্তভাবে পরিশোধ করেন কে? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, VAT। ভ্যাট চূড়ান্তভাবে ভ্যাট আসলে কে দেয়? ক্রেতা দেয়, ভোক্তা দেয়, বিক্রেতা দেয়, নাকি উৎপাদনকারী দেয়? আমি একটা প্রোডাক্ট প্রডিউস করলাম, মনে করেন আমি বিস্কুট, হ্যাঁ, বা চানাচুর বা এরকম টাইপের সাবান, শ্যাম্পু, যাই হোক, যেগুলো আমরা ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করি, বা যে কোনো প্রোডাক্ট উৎপাদন করলাম। এবার ওখানে তো ভ্যাট দিতে হবে সরকারকে, ভ্যাটটাকে আমি দিব। এবার আমি বিক্রি করে দিলাম, ভ্যাটটাকে আমি দিব। আমি কিনলাম, কিনে আবার বিক্রি করে দিলাম, ভ্যাটটাকে আমি দিব। নাকি লাস্ট পর্যায়ে ধরেন আমি একটা সাবান কিনে গায়ে মাখলাম, শ্যাম্পু কিনে চুলে মাখলাম, হ্যাঁ, ফেস ওয়াশ কিনলাম, ইত্যাদি কিনলাম, বা কোনো খাবার কিনে খাইলাম, আমি হচ্ছি ভোক্তা। তো এই ভ্যাট সর্বশেষ আসলে চূড়ান্তভাবে ভোক্তাকেই পরিশোধ করতে হয়। আমি আপনার জন্য, আপনি যে ফেস ওয়াশ ইউজ করছেন, আপনি যে শ্যাম্পু সাবান ইউজ করছেন, আপনি যে খাবার কিনে খাচ্ছেন, সেটা আমি প্রডিউস করেছি, আপনার কাছে বিক্রি করেছি, আমি সরকারকে ভ্যাট দিয়েছি, কিন্তু আমি পকেট থেকে দেই নাই। এর আগের ক্লাসে একদিন বুঝিয়েছিলাম যে ভ্যাট কিভাবে সরকারের ঘরে যায়। তো ফাইনালি ভ্যাট আসলে ভোক্তাকেই দিতে হয়, মনে রাখবেন। পরের প্রশ্ন, বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি বা পূর্ণ রূপ কি? বিএসটিআই, আপনি যখন বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনেন তখন একটা এরকম সিল দেখতে পান নিশ্চয়ই, এরকম ত্রিভুজাকৃতির শেপের মধ্যে একটা শেপ পান যেখানে বিএসটিআই দুই পাশে, তিন পাশে লেখা থাকে। এই বিএসটিআই এর পূর্ণ রূপ কি? আমরা যদি দেখি কোনো প্রোডাক্টে বিএসটিআই এর সিল আছে, তখন আমরা মোটামুটি নিশ্চিন্তে খাই যে না, জিনিসটা ভালো, ভেজাল নাই, নির্ভেজাল একটা জিনিস, মানে যে স্ট্যান্ডার্ডে এটি বানানো উচিত, যে উপাদান উপকরণগুলো থাকা উচিত, তার সবগুলোই আছে। তো এর পূর্ণ রূপ আসলে কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই এর পূর্ণরূপ কি? এটি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? আপনি মোটর সাইকেল চালান, কার চালান, বাস, ট্রাক, যা চালান, রাস্তা দিয়ে যেই যানবাহনগুলো ছোট থেকে বড় চালানো হয়, তার জন্য কি প্রয়োজন হয়? ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়। তো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ড্রাইভিং লাইসেন্স প্রদান করে? বিআরটিসি, বিটিআরসি, বিআরটিসি, বিআরটিএ, নাকি বিএসটিআই? উত্তর হচ্ছে বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এই বিআরটিএ এই সংস্থা কি করে? বাংলাদেশের নাগরিকদের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। মনে রাখবেন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কত সালে? হয়তো এই ক্লাসটি করার সময় আপনি চা খাচ্ছেন, তো আপনি যে চা খাচ্ছেন, এই চা বাংলাদেশে প্রথম কখন চাষ শুরু হয়েছিল? দুটি প্রশ্ন হয়, একটা হচ্ছে প্রথম চাষ, আর আরেকটি হচ্ছে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে বাণিজ্যিক চাষ। দুটি প্রশ্ন। এই প্রথম চাষ হয়েছিল চট্টগ্রামে, ঠিক আছে, চট্টগ্রামে 1840 সালে। তো আমরা অপশনে কিন্তু চট্টগ্রাম পাচ্ছি না, তাহলে অপশনে আমাদের দ্বিতীয়টা পিক করতে হবে, যে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় মালনী ছড়ায়। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে
সিলেটের মালনীছড়া, এটা লিখলাম না। বাংলাদেশে প্রথম, যদি প্রশ্নটা এরকম হয় চায়ের চাষ আরম্ভ হয় কখন, এখানে যদি অপশন চট্টগ্রাম থাকতো তাহলে উত্তর হতো চট্টগ্রাম। যেহেতু চট্টগ্রাম নাই, তাহলে অ্যান্সার হবে সিলেটের মালনীছড়ায়। অ্যাকচুয়ালি এটা এই প্রশ্নের উত্তর, যে 1857 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম, কত সালে? 1857 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের চাষ আরম্ভ হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগার কোথায় অবস্থিত? বাংলাদেশ যে জ্বালানি তেল কিনে, এগুলো কিন্তু অপরিশোধিত তেল কেনা হয়। এই অপরিশোধিত তেল, ক্রুড অয়েল যাকে বলে, এটি কিনে এনে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি আছে। চট্টগ্রামের পতেঙ্গায় নাম কি? ইস্টার্ন রিফাইনারি, যেটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ইস্টার্ন রিফাইনারিতে এটি কি করা হয়? রিফাইন করা হয়। রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারিতে এটি রিফাইন করা হয়। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বললাম? 1963 সালে, ঠিক আছে। এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। পরেরটা, বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সহজ একটি প্রশ্ন। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? মণিপুরী, এগুলো আপনাকে জানতে হবে। বাংলাদেশের যে কালচারাল যে হেরিটেজগুলো আছে, এগুলো আপনাকে জানতে হবে। গম্ভীরা কোন অঞ্চলের, মণিপুরি কোন অঞ্চলের, ভাওয়াইয়া, ভাটিয়ালি, চটকা, হ্যাঁ, এগুলো কোন অঞ্চলের জানতে হবে। মণিপুরি তাহলে সিলেট অঞ্চলের নৃত্য, বিশেষ ধরনের নৃত্য, যেটি সিলেটের মণিপুরে, মানে কি সিলেট অঞ্চলে, মানে এটি সিলেট অঞ্চলের নৃত্য। যাই হোক, পরেরটা 43 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম 1974 সালে, সালটি ছিল 1974, স্বাধীনতার পর প্রথম 1974 সালে বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়। আদমশুমারি অনুষ্ঠিত হয় কত বছর পর পর? একটু মনে রাখেন, প্রাসঙ্গিক, 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। তো বাংলাদেশে 1974 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়ে এ পর্যন্ত 2022 সালে সর্বশেষ আদমশুমারিটি, যেটি জনশুমারি নাম দেওয়া হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। আপনার কাছে প্রশ্ন, 2022 সালে কততম এই জনশুমারি অনুষ্ঠিত হয়েছে? সর্বশেষ হয়েছে 2022 সালে, এটি তাহলে কততম ছিল একটু জানাবেন। 244 নম্বর প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ কি? ভূগোল থেকে একটি প্রশ্ন। 50তম BCS এ পর্বত থেকে প্রশ্ন এসছে, নিচের কোনটি ভঙ্গিল, আগ্নেয় এবং স্তূপ পর্বতের উদাহরণ? ভঙ্গিল পর্বত ছিল রকি, আগ্নেয় ছিল হচ্ছে অপশন মনে পড়ছে না, আর স্তূপ পর্বত ছিল ব্ল্যাক ফরেস্ট। তো পর্বত 4 ধরনের হয় গঠন অনুযায়ী, ভঙ্গিল, আগ্নেয়, স্তূপ, তারপরে ল্যাকলিত, এরকম কয়েকটা ধরন হয়। তো এর মধ্যে ভঙ্গিল পর্বত কেন সৃষ্টি হয়? মনে রাখবেন, পৃথিবীর যেগুলো বড় বড় পর্বত, সেগুলো কিন্তু ভঙ্গিল বা ভাঁজ পর্বত বা ফোল্ড মাউন্টেন বলা হয় ইংরেজিতে, ফোল্ড মাউন্টেন বলে। তো ফোল্ড হয় কেমনে বলেন তো? ফোল্ড হয় ভূপৃষ্ঠের কোনো অংশে প্রবল পার্শ্বচাপ সৃষ্টি হলে আসলে ভঙ্গিল পর্বত। একটা সোজা ভূমি আছে, এই ভূমিতে যদি আরেকটা ভূমি এসে ধাক্কা দেয়, পার্শ্বচাপ লাগে, তখন এই ভূমিটি এরকম ভাঁজ হয়ে যায়, এবং ভাঁজ হয়ে যাওয়ার ফলে এইগুলো পর্বতের সৃষ্টি হয়। বিশ্বের সকল বড় বড় পর্বত ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত, মনে রাখতে হবে। 245 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল সম্পর্কে এ পর্যন্ত আমরা 3টি প্রশ্ন জেনেছি। 1, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? আজকের ক্লাসেই ছিল। 2, সুয়েজ খাল কারা খনন করে বা কত সালে খনন করে, এরকম একটা প্রশ্ন আগের একটা ক্লাসে আমি রেখেছিলাম। আর আজকে হচ্ছে সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে, এটি একটি প্রশ্ন। ঠিক আছে, সুয়েজ খাল লোহিত এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। এই পাশে এটি ভূমধ্য সাগর ছিল, এটি ছিল কি ভূমধ্য সাগর। এইখানে ছিল লোহিত সাগর, এইখানে ছিল লোহিত সাগর, এর নাম কি?
লোহিত সাগর। এইবার মাঝখানে যে ছোট্ট জায়গাটা, এই দুটাকে অ্যাড করে যে দিয়েছে তার নাম হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল, সুয়েজ খালের এ পাশে আছে আফ্রিকা, এ পাশে কি আফ্রিকা, আর এ পাশে আছে এশিয়া, এশিয়া। তাহলে উত্তর কি হলো আমাদের? সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল, আপনারা ক বলছেন অনেকেই, সুয়েজ খাল এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। এর আগে আমি একটা প্রণালী পড়িয়েছিলাম যে প্রণালী এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে। এশিয়া, এই এশিয়া এবং আফ্রিকার মধ্যে কয়েকটা জিনিস অবস্থিত। এক, সুয়েজ খাল। দুই, লোহিত সাগর। তিন, এখানে আছে বাব এল মানদেব প্রণালী। হ্যাঁ, এই জায়গাটা একটু সোজা করে দিই আমরা। এই জায়গার নাম হচ্ছে বাব এল মানদেব প্রণালী। কি নাম? বাব এল মানদেব প্রণালী। এটা, এই তিনটি জলরাশি, সুয়েজ খাল, লোহিত সাগর আর বাব এল মানদেব প্রণালী, এই তিনটি জলরাশি এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে। মনে থাকবে? খুবই ইম্পর্টেন্ট তিনটা তথ্য দিলাম। এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা। এই এশিয়া থেকে আফ্রিকাকে তিনটি জলরাশি আলাদা করেছে। এপাশ থেকে যদি আমরা বলি তাহলে এক নম্বরে আছে সুয়েজ খাল, দুই নম্বরে আছে লোহিত সাগর, আর তিন নম্বরে আছে বাব এল মানদেব প্রণালী। এই তিনটি জলরাশি এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। অবশ্যই মনে রাখতে হবে, এই প্রশ্নটি অনেকবার এসেছে, আর অনেকবার ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন নাম্বার 245-এ চলে এসেছি। কথা ছিল আজকে 245 পর্যন্ত প্রশ্ন আমরা সলভ করব। সো আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। শেষ করব আজকের ক্লাস। তাহলে আপনি জানান যে আজকের ক্লাসে নিজ থেকে নিজে নিজে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, আপনার পড়ার কোনো উন্নয়ন আপনি করতে পারছেন কিনা, আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো ভুলে গেছেন কিনা নাকি মনে রাখতে পারছেন, সেগুলো জানাবেন কমেন্টে। আমি শাহিন স্যার এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।